আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আদ্রার ফ্রি থিঙ্কিং হিউম্যানিস্ট অ্যাসোসিয়েশনের সত্যজিৎ চ্যাটার্জিকে, যার উদ্যোগে আজ এই বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। আমাদের দেশ স্বাধীনতার ৭৫ বছরে পা দিল। এই উপলক্ষে কত কথা মনে আসছে, কত আবেগ, ভালো মন্দ, কত অনুভূতি। প্রথমে একটি প্রশ্ন করি, আমরা কি এটা জানি যে ১৫ই আগস্ট ১৯৪৭-এ ভারতবর্ষ প্রকৃতপক্ষে স্বাধীনতা অর্জন করেনি? যেটা অর্জন করেছিল সেটা হলো ডমিনিয়ন স্ট্যাটাস বা অধিরাজ্যের মর্যাদা। ১৫ই আগস্ট ১৯৪৭-এর মাঝরাতে যখন নেহেরু তার সেই বিখ্যাত ট্রিস্ট উইথ ডেস্টিনি বক্তৃতাটি দিয়েছিলেন, তখন ভারতবর্ষকে একটি স্বশাসিত রাষ্ট্র বলে গণ্য করা হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীনতা অর্জিত হল ১৯৫০ সালে। এই ৩টি বছর ভারত ছিল ব্রিটিশ ক্রাউনের অধীনে। তখন ব্রিটিশ রাজা ছিলেন ষষ্ঠ কিং জর্জ এবং লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের গভর্নর জেনারেল। নেহেরু হলেন প্রথম প্রধানমন্ত্রী এবং তার শপথ গ্রহণ হয়েছিল কিং জর্জের নামে। এমনকি ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড মার্শাল ছিলেন একজন ব্রিটিশ অফিসার। ভারত প্রকৃতপক্ষে স্বাধীন হল ২৬শে জানুয়ারি ১৯৫০-এ, যখন ভারতের নিজস্ব সংবিধান কার্যকরী হল এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তবেই ভারতবর্ষ হল একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, a sovereign democratic republic। যে কারণে ১৫ই আগস্ট ১৯৪৭ ও ২৬শে জানুয়ারি ১৯৫০ এই দুটি তারিখকে একসাথে দেখতে হবে, কারণ এই দুটি তারিখ একে অপরের পরিপূরক। ১৯৪৭-এর আগে ব্রিটিশরা বলেছিল যে ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া উচিতই নয়, কারণ ভারত স্বাধীনতা পাওয়ার উপযুক্ত হয়ে ওঠেনি। স্বাধীনতা পেলেই নাকি এই দেশটি অসংযুক্ত ছোট ছোট টুকরোয় বিভক্ত হয়ে যাবে। কিন্তু ৭৫তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে আমরা শুধু এই কথাটিকে ভুল প্রমাণ করেছি তা নয়, আমরা বুক ফুলিয়ে বলতে পারছি যে আমরা পৃথিবীর অন্যতম সুপার পাওয়ারের স্থান অর্জন করেছি। এখন ভারতবর্ষ গোটা বিশ্বের কাছে যুক্তরাষ্ট্রীয় গণতন্ত্রের একটি উজ্জ্বল উদাহরণ। কিন্তু তৎসত্ত্বেও আমাদের অনেক ব্যাপারে সচেতন হতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। স্বাধীনতার মাধ্যমে আমরা আমাদের মৌলিক অধিকার অর্জন করেছি, কিন্তু তার সাথে আমাদের উপর অনেক গুরু দায়িত্ব এসে বর্তেছে। স্বাধীনতার ৭৪ বছর পরেও বহু সমস্যা আছে, যার থেকে এখনো আমাদের মুক্তি পেতে হবে। এবং আমরা শুধুমাত্র দারিদ্র্য, ক্ষুধা এবং দুর্নীতির কথা বলছি না। এসব নিয়ে আমরা বহু আলোচনা করেছি, এত বেশি আলোচনা করেছি যে এগুলো এখন ক্লিশে হয়ে গেছে। এবং তারপরেও এইগুলো সমস্যাই থেকে গেছে, এগুলোর থেকে আমরা এখনো মুক্তি পাইনি। কিন্তু আমরা অন্য কতকগুলো সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথম যেটা আমাদের মুছে ফেলতে হবে সেটা হলো অশিক্ষা বা নিরক্ষরতা। এই সমস্যা না মেটাতে পারলে স্বাধীনতার কোনো মানেই হয় না। দ্বিতীয়, অসহিষ্ণুতা। এটা কিন্তু আসলে শিক্ষার সাথেই যুক্ত। আমাদের দেশ হলো একটি বিশাল বহু ধর্মীয়, বহু ভাষাভাষী, বহু জাতীয় সমাজ, যা কোনোদিন আমরা বজায় রাখতে পারবো না
যদি না আমরা সকল বর্ণ, জাতি, ভাষা বা ধর্মের প্রতি সহনশীল না হই। তৃতীয়ত, নারী পেছনে পিছিয়ে থাকলে দেশ এগোতে পারবে না। নারীকে আকাশে ঠাঁই দিতে হবে, না হলে দেশের একটি ডানা চিরকালের জন্য পঙ্গু হয়ে থাকবে। আমরা বহু মহান প্রশংসনীয় কাজ করেছি, নোবেল পুরস্কার ঘরে এনেছি, মহাজাগতিক ক্ষেত্রে বিচরণ করেছি, আকাশে উপগ্রহ পাঠিয়েছি এবং বহু মহান লেখক, বৈজ্ঞানিক তৈরি করেছি। কিন্তু আমরা যদি সামাজিক ব্যাধিগুলো সমাধান করতে সক্ষম না হই, আমরা চিরকাল পিছিয়ে থাকব। আসুন আমরা সবাই মিলে হাতে হাত রেখে এই মহান দেশকে আরও উচ্চ স্তরে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করি। জয় হিন্দ, বন্দে মাতরম, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সমস্ত ভারতবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ স্বাধীনতা দিবস। ১৯৪৭-এর ১৫ই আগস্ট ভারতবর্ষ ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত হয়, লাভ করে স্বাধীনতা। আজ ভারী আনন্দের দিন। শৈশব অবস্থা থেকেই আজকের দিনটি ভিন্নভাবে পালন করেছি আমরা। স্কুলে যেতে হতো কিন্তু ক্লাস ছিল না, বড়দের অফিসে যেতে হতো কিন্তু কাজ ছিল না। আজ স্বাধীনতার বীর সেনানীদের গৌরব গাথা স্মরণ করার দিন। ড্রাম, বিউগল, প্যারেড, আবৃত্তি, গান আরও নানা অনুষ্ঠান, সে নিয়েই স্মরণ করতাম আমরা স্বাধীনতার মূল্যবোধকে। তা নিয়েই স্মরণ করতাম আমরা স্বাধীনতার বীর সেনানীদের। ভারী আনন্দের দিন ছিল সেটি। আজও 15ই আগস্ট, ৭৫তম বছর, দীর্ঘ সময়। স্বাধীনতা লাভের পর থেকে ভারতে তৈরি হয়েছে নূতন সংবিধান, তৈরি হয়েছে নূতন প্রতিশ্রুতি, তৈরি হয়েছে নূতন নিয়মকানুন। মানুষ বেঁচে থাকার অধিকার পেয়েছে, সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার পেয়েছে। পাওয়ার আর না পাওয়ার দুটো হিসেবেই আজ মিলিয়ে নেওয়ার দিন। পাওয়ার হিসেবটা কিন্তু দীর্ঘ। যা থেকে আমরা শুরু করেছিলাম তার থেকে অনেক অনেক দূর এগিয়েছি আমরা। শিক্ষায়, পরিকাঠামোয়, কৃষি, স্বাস্থ্য, বিজ্ঞান চর্চায়, সব কিছুতে ভারতবর্ষ পৃথিবীর অন্যতম অগ্রণী দেশ। প্রথম থেকেই উন্নতির চওড়া রাস্তায় ওঠার জন্যে আমরা সরকারি ক্ষেত্রকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। রাষ্ট্রীয়করণ হয়েছিল সমস্ত বড় শিল্পের, রাষ্ট্রীয়করণ হয়েছিল ব্যাংকের। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামোর মতো উন্নত এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে সরকারের ব্যবস্থার মাধ্যমেই আমরা উন্নতির নতুন নতুন স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সময় কেটেছে, দেখা গেছে আমরা যা ভেবেছিলাম ততটা পৌঁছতে পারিনি। তাই সরকার ধীরে ধীরে উন্নতির আরও চওড়া রাস্তায় যাওয়ার জন্যে নিজের হাত গুটিয়েছে, ভরসা করেছে বাজারের উপর। উন্মুক্ত বাজার নূতন নূতন সম্ভাবনা তৈরি করেছে, নূতনভাবে তৈরি হয়েছে আরও উন্নত শিক্ষা দীক্ষার সুযোগ। পরিকাঠামো উন্নত হয়েছে, স্বাস্থ্য, শিক্ষা, বৈদ্যুতায়ন, রেলগাড়ি, আরও সব কিছুতে। ভারতবর্ষ এখন পৃথিবীর অন্যতম সম্ভাবনাময় অর্থনীতি। কিন্তু কতগুলো অপ্রিয় প্রশ্ন আজও মাথাচাড়া দেয়, যা নিয়ে চর্চা হওয়া খুব গুরুত্বপূর্ণ। এই উন্নত ভারতবর্ষের উন্নত অর্থনীতির ঠিক কতখানি অংশের হকদার সাধারণ ভারতবাসী? যে উন্নতি অর্থনীতির ঘটে চলেছে তার কতটা অংশ বা তার কতটা সুফল সাধারণ ভারতবাসীর কাছে পৌঁছয়?
শিক্ষায় অনেক উন্নতি করেছি আমরা, কিন্তু সেই শিক্ষা সক্ষমতায় রূপান্তরিত হয়নি। একটি ডোমের চাকরির বিজ্ঞাপনের জন্য যখন 50 জন পিএইচডি আর 100 জন ইঞ্জিনিয়ার অ্যাপ্লিকেশন করে, সব মিলিয়ে গ্র্যাজুয়েট আর ইঞ্জিনিয়ার আর পিএইচডিদের নিয়ে মোট প্রায় 10,000 কর্মপ্রার্থী, তখন বোঝা যায় আমাদের শিক্ষা ব্যবস্থা সক্ষমতায় রূপান্তরিত করতে পারেনি আমাদের যুব সমাজকে। স্বাস্থ্য পরিকাঠামো তাও উন্নত হয়েছে, নূতন নূতন অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, ভালো রাস্তাঘাট, ভালো বাড়ি গাড়ি সবই হয়েছে, কিন্তু তা কতখানি সাধারণ মানুষের জন্য? নাকি সমাজের সব থেকে চকচকে অংশ, সমাজের ক্ষমতাবান বা সমাজের উপরের তলার কিছুমাত্র মানুষ সেই উন্নয়নের সুফলের অংশীদার? মানুষের আয় বেড়েছে, নিঃসন্দেহে মানুষের আয় বেড়েছে, উপার্জন বেড়েছে, কিন্তু ক্রয় ক্ষমতা, প্রকৃত অর্থে মানুষের ক্রয় ক্ষমতার খুব বেশি উন্নতি কিন্তু হয়নি। তাহলে উন্নয়নের সুফল কার কাছে পৌঁছলো, কিভাবে পৌঁছলো? প্রশ্ন তো উঠবেই। উন্নয়নের অগ্রগতির ঠেলায় মুক্ত আর বাজার অর্থনীতি আজ আমাদের সকলের সম্পদ। মুক্ত বাতাস, মিষ্টি জল সব কিছুকেই বিপণনযোগ্য পণ্যে পরিণত করেছে। জল তো আমরা কিনি, করোনাকালে আমরা চোখ চেয়ে দেখেছি অক্সিজেনের হাহাকার। মুক্ত বাতাস, যাতে অক্সিজেনের পার্সেন্টেজ বেশি, সে বাতাস আজ কিনতে হয়। এবারই অদ্ভুত সময়। উন্নয়ন মানুষকে সুবিধে দিয়েছে। কোন মানুষকে? বহু মানুষের জীবন অন্ধকারে চলে গেছে, গাঢ় থেকে আরও গাঢ় অন্ধকারে। তাদের প্রশ্ন করার ক্ষমতাটুকুও নেই, বোধহয় স্বাধীনতাও নেই। স্বাধীনতার 75তম পূর্তি দিবসে তাই ছোট্ট একটি অনুরোধ সবার কাছেই, চলুন তাদের হয়ে প্রশ্নগুলো আমরা রাখি। এ স্বাধীনতা সত্যি স্বাধীনতা? এ স্বাধীনতা কতটা স্বাধীনতা? এ স্বাধীনতা কার স্বাধীনতা? জানি প্রশ্নগুলো অপ্রিয়, তাও প্রশ্নগুলো করা খুব জরুরি। উত্তর সহজ নয়, একমাত্র সময়ই এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই আমাদের কাছে পৌঁছে দেবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে কি পেয়েছি আর কি পাইনি সেই হিসাব করতে বসলে দেখা যাবে 74 পেরিয়ে 75-এর দিকে হাঁটতে চলা স্বাধীনতা পরবর্তী বছরে এতগুলি ঘটনা ঘটেছে যে তার একটি তালিকা প্রস্তুত করা বেশ কঠিন। এই বছরগুলিতে রাজনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত দিকে, অর্থনৈতিক দিকের পুঙ্খানুপুঙ্খ হিসাব করা, এই প্রাপ্তির হিসাব করা প্রায় অসম্ভব। এই মুহূর্তে যে প্রাপ্তিগুলির কথা পরপর মনে পড়ছে সেগুলিকে কয়েকটি ভাগে ভাগ করে নিলে সুবিধা হবে। যেমন নাগরিক হিসাবে প্রাপ্তি, বিজ্ঞান, ক্রীড়া, আন্তর্জাতিক সম্মান ইত্যাদি। 1950 সালে 26শে জানুয়ারি ভারতবাসী হিসেবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তিটি ঘটে। এই সময় আমরা পাই ভারতের সংবিধানকে। এরপর আসে বেশ কিছু বিখ্যাত ঘটনা যেগুলো ভারতের গড়ে ওঠার ক্ষেত্রে, আজকের ভারতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1965 সালের সবুজ বিপ্লব, যা ভারতকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে আজকে সাহায্য করেছে। 1975 সালে বিজ্ঞানের এক নতুন নজির সৃষ্টি করেন ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাড়ি দেয়। স্বাধীনতার পরে আমরা বেশ কিছু আন্তর্জাতিক সম্মান পেয়েছি, নোবেল প্রাইজ পেয়েছি। 1979 সালে মাদার টেরেসা নোবেল প্রাইজ পান, 1998-তে অর্থনীতিতে নোবেল প্রাইজ পান অমর্ত্য সেন, 2014 নোবেল প্রাইজ পান কৈলাস সত্যার্থী, 2019 সালে নোবেল প্রাইজ পান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। যদিও নাগরিক হিসাবে অভিজিৎবাবু আমেরিকার বাসিন্দা, তবুও তিনি ভারতীয় বংশোদ্ভূত। ক্রীড়ার জগতে যদি আমরা চেক ফেরাই, 1982 আর 1983 সালটি ভারতের ক্রীড়া জগতে অপরিসীম গুরুত্বপূর্ণ। 1982 সালে ভারতের নবম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় আর 83 সালে ভারত ক্রিকেট বিশ্বকাপে জয়লাভ করে। অর্থনীতির কথা যদি বলতে হয়, স্বল্প পরিসরে বলা সেটা খুব মুশকিল, তবে এটুকু বলা যায় 1991 সালটি
ভারতের অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ বছর। ভারতের অর্থনীতিতে যে বদল শুরু হয়েছিল সেটা এই বছরেই শুরু হয়। এই সময় থেকেই ভারতের অর্থনীতি গোটা বিশ্বের কাছে উন্মুক্ত করে দেওয়া হয়। মহাকাশ বিজ্ঞানে ভারত বেশ কিছু সফলতা পেয়েছে। 2008 সালে প্রথম চন্দ্রযান যাত্রা করে, 2019 সালে ভারত দ্বিতীয় চন্দ্রযান মহাকাশে আছে। এর সঙ্গে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে টেলিকম ক্ষেত্রের উন্নতি। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় পাওয়ার ক্ষেত্রে অবশ্যই ভারতের নাগরিকদের কাছে আজ পর্যন্ত সর্বোচ্চ প্রাপ্তি হচ্ছে ভারতের সংবিধান, যে সংবিধান ভারতের নাগরিককে তার মৌলিক অধিকারগুলিকে দান করেছে। পাওয়া না পাওয়ার তালিকা করতে গেলে না পাওয়ার তালিকা সমস্ত ক্ষেত্রেই বড় হয়, কারণ প্রত্যাশা আর বাস্তব কখনই একই সরলরেখায় অবস্থান করে না। ভারতের সব থেকে বড় শক্তি তার গণতন্ত্র। এই গণতন্ত্রই তাকে ভারতের নাগরিকদের দেশ পরিচালনার সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছে, প্রশ্ন করার অধিকার দিয়েছে। কিন্তু প্রশ্ন করার অধিকার কতটা সুরক্ষিত সেই প্রশ্ন কিন্তু বারে বারে উঠেছে। রাজনীতির সঙ্গে ধর্মের সংমিশ্রণ ভারতের গণতন্ত্রের একটি বড় সমস্যা। একই সঙ্গে গণতন্ত্রের অন্যতম পায়া সংবাদ মাধ্যম নিয়ে ইদানিং বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে, বিশেষ করে তার নিরপেক্ষ অবস্থান নিয়ে। মহামারীর কালে ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় অনেক খরচ হয়েছে, কিন্তু একই সঙ্গে ফুটে উঠেছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার করুণ অবস্থা। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পরিসর থেকে সামগ্রিকভাবে স্বাস্থ্য বাজেট বৃদ্ধি করার দাবি উঠেছে। বিজ্ঞানে উন্নতি হয়েছে প্রভূত, কিন্তু তার ফল দেশের পিছিয়ে থাকা মানুষের অংশের কাছে পৌঁছায়নি। একইভাবে শিক্ষার কথা বলা যায়, যে শিক্ষা মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে সেই শিক্ষার বাইরে রয়েছে দেশের একটা বড় অংশ। অর্থনীতির অবস্থা চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে এগিয়েছে, কিন্তু সবল অর্থনীতি বলতে যা বোঝায় ভারতের অর্থনীতি সেই জায়গায় পৌঁছতে এখনো অনেকটাই বাকি আছে। দারিদ্র্যসীমার নিচের মানুষ এবং সম্পদের চূড়ান্ত অসম বন্টন সেটাই প্রমাণ যায়। তবে আশা রাখাটাই বেঁচে থাকার প্রধান রসদ। সেই আশা নিয়েই আমরাও আগামী দিনে তাকিয়ে আছি আরও উন্নত, আরও নাগরিক দরদি, আরও সুন্দর ভারতের দিকে। স্বাধীনতা, আমার স্বাধীনতা, তোমার স্বাধীনতা। ভারতবর্ষের খণ্ডিত স্বাধীনতা দেখতে দেখতে কয়েক যুগ পেরিয়ে প্রায় বার্ধক্যের দিকে ৭৪ বছর পার হয়ে গেছে। এখন প্রশ্ন হলো স্বাধীনতা কি? সত্যি কি আমরা স্বাধীন? আমাদের বাক স্বাধীনতা সবসময় আছে? স্বাধীনতা স্বেচ্ছাচারিতার তফাৎ। স্বেচ্ছাচারিতা যেমন স্বাধীনতা নয়, আবার শুধু স্বাধীনতা বললে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক এইটুকু শুধু বোঝায় না। স্বাধীনতা হলো একটা ব্যবস্থা, একটা প্রতিষ্ঠান, যারা আড়ালে বসে ক্ষুধার্ত নেকড়ের মতো নিয়ত থাবা চাটে শাসকের শোষণ যন্ত্র, যার দাঁতে লাল নখে লাল। এই কথাগুলি বলতেন আমার প্রিয় কবি কৃষ্ণধর। স্বাধীনতার পাঠ দিতে গিয়ে উনি রবি ঠাকুরের কণ্ঠরোধ প্রবন্ধটা পড়লে শুনিয়েছিলেন একদিন। কৃষ্ণবাবু বলেছিলেন, সাংবাদিকতায় স্বাধীনতা বলে কিছু হয় না। যেই তোমরা কিছু লিখতে যাবে তখন খবরের কাগজের দোহাই দিয়ে চতুর বাজার তোমাদের কলম ধরে টান মারবে। যেই তোমরা কিছু বলতে যাবে অমনি বিজ্ঞাপনের লোক দেখিয়ে তোমাদের গলা টিপে ধরবে চালাক কর করে। তাহলে স্বাধীনতা কি? কোথায় স্বাধীনতা? কিসের স্বাধীনতা? মনে আছে একবার হাই স্কুলে, তখন ছোট, নিতান্তই ছোট আমি, মনে আছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমি শামসুর রহমানের কবিতা আবৃত্তি করেছিলাম। স্বাধীনতা তুমি ফসলের মাসে, কৃষকের হাসি। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থির পেশি। আমাকে এসে জড়িয়ে ধরেছিলেন ক্লাবের দীপক কাকু আমাদের ক্লাবের পিটি টিচার ছিলেন। বলেছিলেন, এই কবিতা তোকে কে শেখালো রে? স্বাধীনতা আসলে একটা সোনার পাথর বাটি রে, একটা সাজানো গোছানো মিথ্যা। এই কথা বলেই উনি নিজের কাঁধের ঝোলা ব্যাগ থেকে একটা লাল বই বের করে বলেছিলেন, জানিস স্বাধীনতা রজত জয়ন্তীতে এই বইটা পড়েছিলাম বলে আমাকে জেলে ভরে দিয়েছিল। কেন? একটা স্বাধীন দেশে পড়ার জন্য একজনকে জেলে যেতে হবে কেন? কারণ তখন দীপক কাকুরা বলতে চেয়েছিলেন, একটা দেশের স্বাধীনতা মানে সে দেশের সব মানুষ খেতে পাবে, পড়তে পাবে, মাথার উপরে ছাদ পাবে। সে দেশের সব শিশু ভোরের স্কুলে পড়তে যাবে, পড়ার শেষে কাজ পাবে।
দীপক কাকুরা বাক স্বাধীনতা চেয়েছিলেন। দীপক কাকুর কাছে ওই লাল বইটা পড়তে চেয়েছিলাম, দেননি। হয়তো ভেবেছিলেন ছোট ছেলে, বলেছিলেন পরে, এখন এটা পর। উনি আমাকে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি পড়তে দিয়েছিলেন, যে বইটার কয়েকটা পংক্তিতে লাল রঙের দাগ দেওয়া ছিল। আমরা বাইরে এসেছি, স্বাধীনতা পাইনি। ছিলাম খাঁচায়, এখন বসেছি দাঁড়িয়ে, পায়ের শিকল কাটেনি। তাহলে কোনটা আমাদের স্বাধীনতা দিবস, কোনটা আমাদের দেশ? আমার দাদুর স্বাধীনতা দিবস কোনটা, কোনটা আমার দিদিমার দেশ? স্বাধীনতা যেমন আসে মাঝরাতে, তেমনই এক বিষণ্ণ রজনীর মধ্যজামে আমার দাদুকে এক বস্ত্রে দেশত্যাগী হতে হয়েছিল। পেছনে খেলাঘরের মতো ফেলে রেখে আসতে হয়েছিল রংপুরের এক সাজানো গ্রাম। আমার দিদিমাকেও পাতের অর্ধেক ভাত ফেলে নিশীথ আঁধারে ভিটে মাটি ছাড়তে হয়েছিল। পেছনে ফেলে আসতে হয়েছিল অনেক সুখের স্মৃতি। আমার দাদু দিদার নতুন দেশ ছিল একটা শরণার্থী শিবির, উদ্বস্তপনার উত্তরাধিকার। স্বাধীনতা বলতে আমি একটা মিছিলকে বুঝি, লম্বা স্বপ্নীল একটা মিছিল। আমার বাবাও শামসুর রহমান আবৃত্তি করত, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। কোন স্বাধীনতার কথা বলতো বাবা? আমার মা ও আমার দেশের মাটি গাইতো কোন দেশের কথা ভেবে? একটা গল্পে শোনা ভোরের ট্রেনের কথা খুব মনে পড়ে। সাঁকোর উপর এপার ওপার জুড়ে একটা রেলপথ, সম্পর্কের সেতু। দুই পারে তার দুই দেশ আর তার দুই নদী, গঙ্গা আর পদ্মা। ট্রেনটা যখন ফারাক্কা ব্যারেজ পেরোচ্ছিল, দুই নদীতে তখন রাঙিয়ে দিয়েছে হিরণময় কিরণমালা। বধূ কোন আলো লাগলো চোখে। পাখির ডাকে ঘুমের থেকে জেগে আকাশের মেঘেরা এ দেশে ও দেশে উড়ে বেড়াচ্ছে। ঘুম থেকে তুলে বাবা মা চেঁচিয়ে উঠতো, ওই দেখ আমাকে দেশ। মা বলতো বাবাকে, হ্যাঁ গো, আমরা আর ওপারে যাবো না কোনো দিন? বাবা বলতো, এপার ওপার বুঝি না, আমার একটাই দেশ, ওপার বাংলা। তখন এসব কিছুই বুঝতাম না আমি। সকালের ঘুম জড়ানো চোখে শুধু দেখতাম মা আমাদের পানে চেয়ে আছে একটা মন ভালো নেই দৃষ্টিতে। কেন চেয়ে আছো গো মা মুখ পানে? এখন বুঝি, আমার মতো আমার বাবা মারও কোনো দেশ ছিল না, কোনো স্বাধীনতা দিবস ছিল না। ছিল শুধু একটা স্বাধীন দেশের স্বপ্ন। রবি ঠাকুর থাকলে যার নাম দিতেন নষ্ট নীল। স্বপ্নের একটা পুরো জমিতে দাঁড়িয়ে মানুষ নিজেকে প্রশ্ন করে, কোনটা আমার দেশ, আমার স্বাধীনতা দিবস কোনটা? কেউ কি জানে সলমন রুশদি বা তসলিমা নাসরিনের দেশ কোনটা, কিংবা মকবুল ফিদা হোসেনের স্বাধীনতা দিবস কোনটা? কোনটা জল নিলনের নিজের দেশ? তারা তো আসলে এমন একটা দেশ চেয়েছিলেন যেখানে কলমটা স্বাধীন, তুলিটা মুক্ত, কণ্ঠটা অবাধ। পাননি। কেই বা পেয়েছে? আফ্রিকার ওই কালো ভুলো মানুষগুলো পেয়েছে? ওদের কাছে গোটা দেশটাই তো লঙ্গরখানা, সারা জীবনটাই দুর্ভিক্ষ। প্রদীত পাশানের মেহের আলীর মতো ওরা কোনো না কোনো দিন চেঁচিয়ে উঠতেই পারে, সব ঝুঠায়, এ আজাদি ঝুটা হয়। আর মধ্যপ্রাচ্যে সেই দুধের শিশুটির কথা কি ভোলা যায়? নিজের দেশ ছেড়ে বাবা মার সঙ্গে ভেলায় চেপে পালাতে গিয়ে সে ডুবে গিয়েছিল মাঝ সমুদ্রে। আর মরণ সাগরের মারে সেই নিষ্প্রাণ শিশুর মুখ টুকরে পড়েছিল বেলাভূমির বুকে। ওই বাচ্চাটার দেশ কোনটা? যে বাবা মায়ের ছেলেমেয়েরা এভাবে ভেসে যায় সাগরের জলে, তাদের স্বাধীনতা দিবস কোনটা? আচ্ছা, আপনাদের শ্রীগান অতীশ দীপঙ্করকে মনে আছে? সীমানা দিয়ে কোনো দেশ বেঁধে রাখতে পারেনি তাকে। তিনি ছিলেন বিশ্ব নাগরিক। তিনি চেয়েছিলেন জ্ঞানের মুক্তি, শিক্ষার স্বাধীনতা। where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, লিখেছিলেন রবি ঠাকুর। মনে পড়ে গেল তার সমবয়সী আর একজনের কথা। তিনিও একজন বিশ্ব পর্যটক, বীর সন্ন্যাসী। তখন তিনি একজন মামুলি পিতৃহীন কর্মহীন যুবক, ঘরে তীব্র অনটন। আর সেই তিনি কিনা শুনলেন পরম মুখ্যের ডাক। মন্দিরে মাতৃমূর্তির সামনে দাঁড়িয়ে তিনি অর্থ চাইলেন না, যশ চাইলেন না, বললেন বিবেক দাও, বুদ্ধি দাও। কালক্রমে তিনি হয়ে গেলেন বিবেকানন্দ। সব দেশের সীমান্ত পেরিয়ে তিনি হয়ে উঠলেন চিন্তার মুক্তিদূত। বিবেকানন্দ আসলে দেশ বলতে, স্বাধীনতা বলতে একটা সুমধুর স্বপ্নকে বুঝতেন। ঠিক যেমন স্বাধীনতা দিবস আমার কাছে একটা স্বপ্ন, একটা সুদীর্ঘ মিছিলের স্বপ্ন। মিছিল চলেছে ধূসর টিউশনিয়া থেকে বিপ্লবী ফ্রান্স, বিপ্লবী ফ্রান্স থেকে স্নিগ্ধ ইতালি,
কোথা থেকে যেন হেনরি বেলাফন্টের জামাইকা ফেয়ারওয়েলের গানটা ভেসে আসছে। শুনে মনে হচ্ছে যেন কুচকাওয়াজ হচ্ছে। মিছিলে সবাই মাথা উঁচু করে বুক চিতিয়ে হাঁটছে। লক্ষ্য অজিত কণ্ঠে উচ্চারিত হচ্ছে পৃথিবীর সেই শ্রেষ্ঠ স্লোগান, খিদে পেয়েছে খেতে দাও, জয়তে স্বাধীনতা। নমস্কার।